কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের জন্য মডার্ন হিস্ট্রি পার্টটা নিয়ে এসেছি। দেখো, আমরা বাংলাভাষী যে ছাত্রছাত্রীরা আছি তারা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে ইংলিশে যখন আমরা পরীক্ষা দিতে যাই সেক্ষেত্রে ইংলিশটা পড়তে গিয়ে আমাদের প্রথমে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ আমি তোমাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করব এবং একটা ইংলিশে এবং বাংলা দুটো ভাষাতেই আমি তোমাদেরকে পিডিএফ দেবো এবং সেই ইংলিশ পিডিএফটা পড়ে তোমাদের একটু একটু করে মানে বলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তাই সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা আজ প্রথম শুরু করব 1757 সালের মহাবিদ্রোহ থেকে। দেখো, এত বড় একটা বিদ্রোহ সারা ভারত জুড়ে যে সংঘটিত হচ্ছে এর পিছনে নিশ্চয়ই বেশ কিছু কারণ আছে। তাহলে সেই কারণগুলো আগে আমরা দেখার চেষ্টা করি। দেখো, যখন 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশে শাসন করত তখন ব্রিটিশ ক্লাবের বাইরে কিন্তু একটা করে সাইনবোর্ড টানানো থাকতো যেখানে বলা হতো যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। অর্থাৎ ভারতীয়রা প্রতি ক্ষেত্রেই তাদের কাছে অপমানিত হতো এবং ভারতীয়দের উপর অত্যাচার তো ছিলই। তাছাড়া দেখো যে ব্রিটিশদের সেনাবাহিনীতে ভারতীয় অনেক সেনা নিযুক্ত ছিল, কিন্তু সেক্ষেত্রে এখন যেমন বর্তমানে যে কোনো একটা পোস্টের ক্ষেত্রে ABCD গ্রুপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু তেমন ABCD গ্রুপ থাকতো, কিন্তু ভারতীয়দের কখনোই সি এবং ডির উপরে কোনো গ্রুপে যুক্ত করা হতো না। কারণ কি? কারণ ভারতীয়দেরকে যদি ডিসিশন মেকিং অর্থাৎ যে পদগুলোতে ভারতীয়রা গেলে ভারতবর্ষের উন্নতির জন্য কাজ করতে পারবে সেই পদগুলো কখনোই তাদেরকে দেওয়া হতো না। সেই জন্য ভারতীয়দের মনে একটা ক্ষোভ থেকেই যেত। এছাড়া ব্রিটিশ সেনাবাহিনীতে যে ভারতীয়রা কাজ করতো তাদেরকে কিন্তু ব্রিটিশদের তুলনায় বেতনও কম দেওয়া হতো, নিম্নমানের খাবারও দেওয়া হতো। এটা তো একটা কারণ গেল। এছাড়া 1757 সালে ভারতের পশ্চিমবঙ্গে যে ব্যারাকপুর সেনা ব্যারাক ছিল সেখানে মঙ্গল পাণ্ডে নামক একজন সেনাপ্রধান তিনি প্রথম এই বিদ্রোহটার সূচনা করেছিলেন। কিন্তু তিনি সূচনা কেন করলেন সেটা আমাদেরকে জানতে হবে। যখন 1756 সালে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন করা হয় ব্রিটিশ সেনাবাহিনীতে, সেই এনফিল্ড রাইফেলটা ছিল এর আগের যে বন্দুকটা ছিল সেটার থেকে অনেকটা হালকা এবং এই দুটো বন্দুকের মধ্যে একটা তফাৎ, এর আগের বন্দুকটাতে কিন্তু যে গুলিগুলো ব্যবহার করা হতো কার্তুজ, সেই কার্তুজের উপরে কিন্তু কোনো কভারের ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে যদি জলের সঙ্গে সংস্পর্শে আসতো কোনোভাবে গুলিগুলো, তাহলে সেই গুলিগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। সেজন্য এই যে এনফিল্ড রাইফেল, এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ সেই কার্তুজের উপরে একটা কভারের ব্যবস্থা করা হয় এবং সেই সময় সেনাদের মধ্যে রটে যায় যে এই যে কার্তুজের ওপরের যে ফলকটা আবরণটা সেটা পশুর চর্বি দিয়ে তৈরি, অর্থাৎ শূকর এবং গরুর চর্বি মিশ্রিত। কিন্তু সেই সময় ব্রিটিশ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তারা সেনাবাহিনীর যে যারা কর্মরত ছিলেন তাদেরকে বোঝানো শুরু করলেন যে আমরা তোমাদেরকে বেতন দিচ্ছি, তোমাদের স্বাস্থ্যের খেয়াল রাখছি, তোমাদেরকে উচ্চমানের খাবার দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আমরা কেন এই বিশ্বাসঘাতকতা করব? কিন্তু তার বেশ কিছুদিন পর যখন মঙ্গল পাণ্ডে জানতে পারেন যে ব্যারাকপুর সেনা ব্যারাকের খুব কাছেই একটা জায়গাতে এই টোটাটা তৈরি হয়, তিনি নিজে গিয়ে সেটা যাচাই করার চেষ্টা করেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে সত্যি সেখানে শূকর এবং গরুর চর্বি দিয়েই এই ফলকটা কিন্তু তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দেখো তাহলে কি হলো, তিনি একজন সেনাপ্রধান, তাই তিনি নিজেকে আগে দোষারোপ করলেন যে আমি অনেক হিন্দু এবং মুসলিম ভাইদের ধর্ম নাশ করেছি। তিনি একজন নিজেই ব্রাহ্মণ ছিলেন। তিনি যখন এই ঘটনাটা দেখলেন তিনি দেখলেন যে তিনি যেহেতু নিজেই তাদেরকে ট্রেনিং দিতেন যে কিভাবে এই খোলকটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ঢোকাতে হয়, তাই তিনি প্রথমে গিয়ে সেনাবাহিনীর সবাইকে সেটা জানালেন এবং তারপর কিন্তু তারা একটা বিদ্রোহের সূচনা করলেন এবং তিনি প্রথম ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 2 জন পুলিশ কর্তাকে নিজে গুলি করে হত্যা করেন এবং ব্রিটিশ সেনাবাহিনীরা যখন তাকে গ্রেফতার করতে আসেন তখন তিনি নিজের গুলি দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ হয়, তিনি নিহত হননি কিন্তু আহত হন এবং ব্রিটিশ কর্মকর্তারা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এবং এরপর কিন্তু তাকে প্রকাশ্যে সকলের সামনে মুখে কোনো কালো কাপড় না দিয়েই তাকে ফাঁসি দেওয়া হয়। এই নির্মমভাবে ফাঁসি দেওয়ার কারণটা কি? কারণ সাধারণ মানুষ যখন এই নির্মমতাটা দেখবে সেক্ষেত্রে তারা ভবিষ্যতে যেন আর এই সাহসটা না পায় এরকম কোনো বিদ্রোহের। এভাবেই কিন্তু মহাবিদ্রোহের সূচনা হয়। এরপর যে ব্রিটিশ সেনাবাহিনীরা ছিলেন, ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনী, তারা দিল্লিতে গিয়ে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কাছে তারা একটা দাবি করেন যে আমরা বিদ্রোহের সূচনা করতে চাই এবং শুধু এখান থেকে যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন, যেমন ফায়দাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ, দিল্লি থেকে
বাহাদুর শাহ জাফর 2, লখনৌ থেকে বেগম হজরত মহল, কানপুর থেকে নানা সাহেব, বেরেলি থেকে খান বাহাদুর খান, এলাহাবাদ থেকে লিয়াকত আলী, ঝাঁসির লক্ষ্মীবাই, জগদীশপুরের কুনওয়ার সিং এবং শিবপুরের তাকিয়া টুপি, এতগুলো লিডার কিন্তু এই মহাবিদ্রোহটাকে সমর্থন করেছিলেন। তাহলে দেখো আমরা ইংলিশটাকে পুরো একটু বোঝার চেষ্টা করি। দেখো, দ্য ইন্ডিয়ান রিভোল্ট অফ 1857 অর্থাৎ 1857 সালের ভারতীয় বিদ্রোহ। দ্য ইন্ডিয়ান রিভোল্ট অফ 1857 হ্যাজ সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এই লাইনটার মানে কি, যে 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল সেটা কিন্তু ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল। দিস রিভোল্ট ইজ কল্ড অ্যাজ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই সাম হিস্টোরিয়ানস, অর্থাৎ কিছু ইতিহাসবিদদের মতে এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা, cause of the movement, Indian soldiers were paid low salaries and they could not rise above the rank of সুবেদার, অর্থাৎ ইন্ডিয়ান যে ভারতীয় সেনাবাহিনীরা ছিল তারা ব্রিটিশদের তুলনায় কম বেতন পেতেন এবং তারা সুবেদার পদের উপরেই কখনোই চাকরি পেতেন না। দ্য ইন্ট্রোডাকশন অফ এনফিল্ড রাইফেল ইন 1856, অর্থাৎ 1856 সালে যে সূচনা করা হয়েছিল এনফিল্ড রাইফেলের, দ্য কার্টুজ অফ হুইচ ওয়াজ প্রডিউসড বাই অ্যানিমালস ফ্যাট, সেটার যে কার্টুজ ছিল সেই কার্টুজের উপরে যে খোলসটা ছিল সেটা কি দিয়ে তৈরি করা হতো, পশুর ফ্যাট দিয়ে অর্থাৎ চর্বি দিয়ে। হুইচ প্রোভাইড দ্য স্পার্ক, যেটা এই বিদ্রোহের স্ফুলিঙ্গের সূত্রপাত ঘটিয়েছিল। আউটব্রেক, দেখো এই যে বিদ্রোহটা কবে শুরু হয়, 1857 সালে 29শে মার্চ এ সোলজার নেম মঙ্গল পান্ডে, একজন সেনা যার নাম মঙ্গল পান্ডে অ্যাটাক এন্ড ফায়ার্ড অ্যাট হিজ সিনিয়র অ্যাট ব্যারাকপুর ইন বেঙ্গল, অর্থাৎ বেঙ্গলের ব্যারাকপুরে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে গুলি চালান এবং এই বিদ্রোহের সূচনা করেন। তাহলে মঙ্গল পান্ডে সম্পর্কে আমাদের কিছুটা জানা দরকার। মঙ্গল পান্ডে 19শে জুলাই 1827 জন্মগ্রহণ করেন এবং 8ই এপ্রিল 1857 সালে তিনি মারা যান। তিনি নওগাঁ অর্থাৎ বেলিয়া ডিস্ট্রিক্টের নওগাঁতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি সিপাহিতে 24 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে কাজ করতেন। এতটুকুই আমাদের ওনার সম্পর্কে জানলে চলবে। এবার দেখো যে এত বড় একটা বিদ্রোহ সারা দেশ জুড়ে যেটা সংগঠিত হলো সেটা হঠাৎ করে সেটা ব্যর্থ হয়ে গেল, কিন্তু তার কারণটা কি? কজ অফ রিভোল্ট ফেইলার, অর্থাৎ এই বিদ্রোহটার কারণ কি, যেটা এই বিদ্রোহের ব্যর্থতার কারণ কি? তাহলে দেখো, দ্য মিলিটারি ইকুইপমেন্ট অফ দ্য রিবেলস ওয়াজ ইনফিরিয়র, অর্থাৎ যে অস্ত্রশস্ত্র সেই অস্ত্রশস্ত্র কিন্তু ব্রিটিশদের তুলনায় নগণ্য মানের ছিল, যেটা এইটা একটা কারণ। এছাড়া দেখো, কম্পারেটিভ ল্যাক অফ এফিশিয়েন্ট লিডার্স, অর্থাৎ যোগ্য নেতৃত্বের অভাব, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল পান্ডের সঙ্গে যোগ্য নেতৃত্বের অভাব ছিল। দ্য মডার্ন ইন্টেলিজেন্ট ইন্ডিয়ানস ডিড নট সাপোর্ট দ্য কেস, অর্থাৎ যে বুদ্ধিজীবী সম্প্রদায় ভারতের শিক্ষিত মানুষ ছিল তারা কিন্তু এই বিদ্রোহটাকে সাপোর্ট করেননি। আচ্ছা, তারপরে তো বলে দিলাম যে 1857 সালে যে লিডাররা এই মহাবিদ্রোহটা সাহায্য করেছিলেন বিভিন্নভাবে, তাদের লিস্টটা দেওয়া হলো। এবার দেখো, তাহলে 1857 সালে মহাবিদ্রোহের সূচনা হলো, 1857 সালে কিন্তু এই বিদ্রোহটার অবসান হলো। এরপর 1858 সালে ব্রিটিশরা যখন প্রথম ভারতে এসেছিল তখন তারা নিজেদেরকে বণিক বলে পরিচয় দিয়েছিল। তারা কিন্তু এখন 1858 সালে অর্থাৎ ব্রিটেনের যে রানী ভিক্টোরিয়ার হাতে ভারতের ক্ষমতা হস্তান্তর করা এবং তারা প্রকাশ্যে নিজেদেরকে একজন শাসক হিসেবে গণ্য করে, অর্থাৎ ছিল বণিক, এরপর হয়ে গেল শাসক। এরপর দেখো, এই যে ব্রিটিশদের সঙ্গে যে বিভিন্ন আলাপ আলোচনার প্রয়োজন ভারতীয়দের উন্নতির স্বার্থে এবং তাদের কাছ থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য 1885 সালে জাতীয় কংগ্রেসের জন্ম হয়। কিন্তু জাতীয় কংগ্রেস জন্ম নেওয়ার অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার আগে কিন্তু বেশ কিছু সভা সমিতি তৈরি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছিল। কারণ কি? দেখো, বর্তমানে তোমরা দেখবে যে যখন কোনো বড় কিছু সূচনা করা হয় সেক্ষেত্রে উদ্বোধন করার জন্য কিন্তু নিজের বাড়ির লোকদেরকে না ডেকে অবশ্যই সেখানে গণ্যমান্য ব্যক্তিত্বদেরকে ডাকা হয়। কারণ কি? কারণ যখন কোনো সমস্যায় পড়বে ওই ব্যক্তিটাই, তখন কিন্তু ওই গণ্যমান্য ব্যক্তিটাই তাকে সাহায্য করবে। ঠিক সেরকমই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে তারা ব্রিটিশদের সঙ্গে অর্থাৎ ব্রিটিশ যে উচ্চপদস্থ কর্মচারী ছিল তাদের সঙ্গে কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারতেন না। কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় সেই সময় ব্রিটিশদের তরফ থেকে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউমকে সেখানে
নিযুক্ত করা হয়। এর কারণ কি? কারণ অ্যালান অক্টেভিয়ান হিউমের মাধ্যমে যাতে উচ্চপদস্থ ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে বিভিন্ন সভা সমিতিগুলো তৈরি হয়েছিল তার মধ্যে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাই। সেগুলো হলো ব্রহ্ম সমাজ, যেটা ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় 1828 সালে, আর পরবর্তীতে এটা ব্রহ্ম সমাজ নামে পরিচিত। আর হি অলসো নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স, অর্থাৎ তিনি ভারতের রেনেসাঁসের জনক নামে পরিচিত। আচ্ছা, এরপর কি আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, আর 1836 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আছে প্রার্থনা সমাজ, ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা আত্মারাম পান্ডুরঙ্গ, এটা 1867 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর প্লেসড হলো বোম্বেতে, অর্থাৎ বোম্বেতে এটা সংগঠিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটার প্রতিষ্ঠাতা দাদাভাই নওরোজি 1867 সালে লন্ডনে এই সভাটা প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো এরপর আসছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সাল। দেখো এস্টাবলিশমেন্ট হলো 28 ডিসেম্বর 1885, আর এটার প্রতিষ্ঠাতা অর্থাৎ ফাউন্ডার কারা? অ্যালান অক্টেভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, এছাড়া দিনশাও ইদুলজি ওয়াচ আছেন। আর এই যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং এই যে হিউম এখানে নিজেকে সংযুক্ত করছেন, এর পিছনে একটা কারণ হলো যে হিউমস মেন পারপাস ওয়াজ প্রবাবলি টু প্রোভাইড এ সেফটি ভালভ টু দ্য গ্রোয়িং ডিসকন্টিনেন্ট অ্যামং দ্য এডুকেটেড ইন্ডিয়ানস, অর্থাৎ ভারতের যে শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের একটা বিরোধের সূত্রপাত হচ্ছে, সেটাকে কমানোর জন্য জাতীয় কংগ্রেসটাকে হিউম প্রতিষ্ঠা করেছিলেন একটা সেফটি ভালভ হিসাবে। অর্থাৎ সেক্ষেত্রে সেই সময় জাতীয় কংগ্রেসটা এমন একটা জায়গায় ছিল যেখানে জাতীয় কংগ্রেস যদি কোনো বিষয়কে মেনে নেয় তাহলে সাধারণ মানুষ খুব সহজেই সেই বিষয়টাকে মেনে নিতেন। সেক্ষেত্রে যখন কোনো নতুন আইনের সূত্রপাত করা হবে বা অন্য কোনো কিছু চালু করা হবে, সেক্ষেত্রে জাতীয় কংগ্রেসকে যদি একবার কোনোভাবে বোঝানো যায় তাহলে সাধারণ মানুষ সেটাকে খুব সহজে মেনে নেবে, সেটার বিরুদ্ধে তারা আর কোনো প্রতিবাদ বা আন্দোলন করবে না। তাই জাতীয় কংগ্রেসের সঙ্গে একটা সুসম্পর্ক, জাতীয় কংগ্রেসের মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল ভারতের শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে। এবার জাতীয় কংগ্রেসের কিন্তু 4টে মিটিং হয়েছিল। তাহলে সেই 4টে মিটিং সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে ফার্স্ট মিটিং অফ কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম সভাটা হয়েছিল 1885 সালে। আর এটা লিডার অর্থাৎ কার নেতৃত্বে হয়েছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জির নেতৃত্বে। আর ভেন্যু অর্থাৎ স্থান কোথায় ছিল? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। দেখো এরপর সেকেন্ড মিটিং অফ কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের দ্বিতীয় সভাটা কোথায় হয়েছিল? 1886 সালে। আর এটা লিডার কে ছিল? দাদাভাই নওরোজি। আর এটা কলকাতাতে সংগঠিত হয়েছিল। দেখো এরপর থার্ড মিটিং অফ কংগ্রেস 1887, অর্থাৎ 1887 সালে তৃতীয় মিটিং। এটা লিডার ছিল বদরুদ্দিন তায়েবজি, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, যিনি এই পার্টির প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। আর কোথায় হয়েছিল? এটা মাদ্রাজ। আর ফোর্থ মিটিং অফ কংগ্রেস 1888, অর্থাৎ 1888 সালে চতুর্থ মিটিংটা সংগঠিত হয়েছিল। আর লিডার কে ছিল? জর্জ উল, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, যিনি এই পার্টির প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন। আর এটা এলাহাবাদে সংগঠিত হয়েছিল। দেখো তাহলে 1857 সালে মহাবিদ্রোহ, 1858 সালে ভারতের ক্ষমতা ব্রিটিশদের কাছে চলে যায়। এরপর 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। তাহলে একের পর এক দেখো ভারতীয়রা কিন্তু, যে ভারতের যে নেতৃত্বরা ছিল তারা কিন্তু আস্তে আস্তে একজোট হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে ভারতের শাসনভারটা ছিনিয়ে নেওয়ার জন্য। এক্ষেত্রে ব্রিটিশরা যখন বুঝতে পারে যে আস্তে আস্তে লিডাররা একত্রিত হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করলো? একটা নতুন সিদ্ধান্ত নিল। এই সময় দ্য পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ ভারতকে অর্থাৎ বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখো বেঙ্গল পার্টিশন অন 16th October 1905, লর্ড কার্জন, the Viceroy of India, declared the decision of the partition of Bengal. 16 অক্টোবর 1905 সালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তিনি ঘোষণা করেন যে বাংলাকে বিভক্ত করা হবে। The partition separate the largely Muslim eastern area from the Hindu western area, অর্থাৎ ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিমের যে হিন্দু জায়গাটা আছে সেখান থেকে পূর্বের মুসলিম জায়গাটাকে আলাদা করতে হবে। আচ্ছা, এটার কারণ কি? দেখো ব্রিটিশরা প্রথম থেকেই কিন্তু যখনই দেখেছে যে ভারতীয়দের মধ্যে একটা ঐক্যবদ্ধতা তৈরি হচ্ছে, তখনই তারা কি করতো? যে সেই জায়গাটাকে পার্টিশন করে দিত। এর ফলে একটা জায়গাটাকে যদি পার্টিশন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর যোগাযোগ রক্ষা করার ব্যাপারটা অনেকটাই কমে আসবে এবং ভারতীয় নেতৃত্বদের ক্ষমতাটাও হ্রাস পাবে। The actual
অ্যাকচুয়ালি দ্য অবজেক্টিভ ওয়াজ টু সেট আপ এ কমিউনাল গালফ বিটুইন হিন্দু এন্ড মুসলিম, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিরোধের জন্ম দেওয়া, যার ফলে তাদের মধ্যে ক্ষমতাটা হ্রাস পায়। তাহলে দেখো এখানে ডিক্লিয়ার কবে করা হয়? 19 জুলাই 1905 কার দ্বারা? লর্ড কার্জন। আর পার্টিশন কবে সংগঠিত করা হবে বলে ঘোষণা করা হয়? সেটা হলো 16 অক্টোবর 1905, অর্থাৎ একটা দিনে ঘোষণা করা হচ্ছে যে বেঙ্গলকে পার্টিশন করা হবে, আর আরেকটা দিনে কার্যকর করা হবে। আর সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। দেখো এই ভাইসরয় কত সালে, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে বাংলাকে বিভক্ত করা হবে, এটা যখন জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং অন্যান্য যে নেতৃত্বরা ছিল তারা যখন বুঝতে পারে, তারা কি ঠিক করে যে আমরা এটাকে যেভাবে রোখার চেষ্টা করব। ঠিক সেই সময় একটা স্বদেশী আর বয়কট আন্দোলনের সূত্রপাত করা হয়। ইট ওয়াজ অর্গানাইজড এগেইনস্ট দ্য বেঙ্গল পার্টিশন, অর্থাৎ বাংলাকে যে বিভক্ত করা হবে সেই বিভক্ততার বিরুদ্ধে এই আন্দোলনটা সংগঠিত করা হয়। by SN Banerjee, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, was held on 7th August in the town hall Calcutta against the Bengal partition. সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে কলকাতার টাউন হলে ওটা 7ই আগস্ট 1905 সালে একটা সভার আয়োজন করা হয়। কেন না এই যে বাংলাকে বিভক্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। In this meeting they decide that on 16th October 1905 they will be celebrated as রক্ষাবন্ধন ডে, অর্থাৎ 16ই অক্টোবর যে দিনটাকে বাংলাকে বিভক্ত করা হবে বলে ঠিক করা হয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে তারা কি ঠিক করেন যে ওই দিনটাতে তারা রাখি বন্ধন উৎসব পালন করবেন, অর্থাৎ হিন্দু ভাইরা মুসলিম ভাইদের হাতে এবং মুসলিম ভাইরা হিন্দু ভাইদের হাতে রাখি বাঁধার মাধ্যমে সৌভ্রাতৃত্ব বজায় রাখবে, যাতে হিন্দু মুসলিমদের মধ্যে কখনোই বিরোধের জন্ম না হয়, কারণ বিরোধ যদি তৈরি হয় তাহলে অবশ্যই তাদের ক্ষমতাটা হ্রাস পাবে। The newspapers which played important significant role in this movement are, এই সময় কিছু সংবাদ মাধ্যমের প্রচার শুরু হয়, যেমন কে মিত্র অর্থাৎ কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা, বেঙ্গলি পত্রিকা ওটা হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে, আর বন্দে মাতরম পত্রিকা ওটা হলো অরবিন্দ ঘোষের নেতৃত্বে, অমৃতবাজার পত্রিকা ওটা হলো মতিলাল ঘোষের নেতৃত্বে। এগুলো প্রচার শুরু হয়। দেখো ভারতবর্ষে যার যে নেতৃত্বরা ছিল তারা কিন্তু অবশ্যই বয়স্ক মানুষজন ছিল, কিন্তু যুব সমাজ কিন্তু কখনোই এই বিদ্রোহগুলো বা এই যে স্বাধীনতা আন্দোলনগুলো শুরু হয় এখানে কিন্তু অংশগ্রহণ করতো না। কিন্তু যখন এই বিভিন্ন পত্রিকাগুলো প্রকাশ হওয়া শুরু হয়, সেক্ষেত্রে যে যুব সমাজ তারা সারা ভারতবর্ষের খবর পাওয়া শুরু করে এবং তারা কিন্তু আস্তে আস্তে এই বিদ্রোহগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং তারাও আস্তে আস্তে এখানে যুক্ত হতে শুরু করে। এরপর 1906 সালে মুসলিম লীগের জন্ম হবে, দ্য ফরমেশন অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। এতদিন পর্যন্ত জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষের উন্নতির স্বার্থে কাজ করত, এরপর শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে একটা আলাদা দল তৈরি করার পরিকল্পনা করেন। তাদের নেতৃত্বে in 1906 the leaders of মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খান III, হাকিম আজমল খান supported the partition of Bengal, অর্থাৎ 1906 সালে কোন কোন লিডার? মোহাম্মদ আলী জিন্নাহ, তৃতীয় আগা খান এবং হাকিম আজমল ও খাজা সেলিমুল্লাহ, এই ব্যক্তিবর্গরা বাংলা বিভক্তের যে ডাকটা উঠেছিল সেটাকে সমর্থন করেন। কারণ কি? তারা চেয়েছিলেন মুসলিমদের নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি হবে এবং মুসলিমদের শুধুমাত্র মুসলিমদের জন্য তারা কাজ করবেন। অপোজ দ্য স্বদেশী মুভমেন্ট, এবং তারা যে স্বদেশী আন্দোলন সেই স্বদেশী আন্দোলনটাকেও তারা বিরোধ করেন। and demand a separate Muslim majority nation state and they form all India Muslim League, অর্থাৎ তারা মুসলিমদেরকে নিয়ে একটা রাষ্ট্র তৈরির পরিকল্পনা নেন এবং সেজন্য তারা অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। দেখো এই যে স্বদেশীয় বয়কট আন্দোলন যখন বঙ্গভঙ্গের ডাক দেওয়া হয় তখন রাখি বন্ধন উৎসব প্রচলন করা হয় এবং যে স্বদেশীয় বয়কট আন্দোলন অর্থাৎ দেশের তৈরি জিনিস আমরা ব্যবহার করব এবং ব্রিটিশদের তৈরি জিনিসপত্রগুলো আমরা বর্জন করব, ব্রিটিশদের যাবতীয় জিনিস আমরা ব্যবহার করব না, এই ডাকটা দেওয়া, এটা হলো স্বদেশীয় বয়কট আন্দোলন। আর এই যে অল ইন্ডিয়া মুসলিম লীগ যারা নেতৃত্ব দিয়েছিলেন প্রতিষ্ঠার জন্য, তারা কিন্তু এই স্বদেশী এবং বয়কট আন্দোলনটাকে অগ্রাহ্য করেছিলেন, অর্থাৎ তারা এটাকে মানতে চাননি, কারণ তারা চেয়েছিলেন একটা সেপারেট মুসলিম রাষ্ট্র তৈরি করার জন্য। ভেন্যু এটা কোথায় সংগঠিত হয়েছিল? বাংলাদেশের ঢাকাতে। আর এদের হেডকোয়ার্টার কোথায় ছিল? লখনৌ। তাহলে এই দুটো বিষয় একটু মনে রাখতে হবে যে কার্যালয়, যে প্রধান কার্যালয় লখনৌতে, আর এটা এই যে লীগটা চালু হয়েছিল কোথায়? বাংলাদেশের ঢাকাতে। তারপর দেখো
সুরাকসেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড কংগ্রেস পার্টিশন। দেখো জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ববৃন্দরা ছিলেন তাদের মধ্যে একদল ছিলেন যারা অনুনয় বিনয়ের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন, আর আরেক দল ছিলেন যারা সরাসরি আক্রমণ করে অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করে তাদের কাছ থেকে স্বাধীনতা পেতে চেয়েছিলেন। সেই জন্য 1907 সালে যে সুরাট অধিবেশনটা হয় জাতীয় কংগ্রেস, সেক্ষেত্রে জাতীয় কংগ্রেসটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা দল চাইছে যে আমরা লিফলেট তৈরি করে আমরা বিভিন্ন সভা করে বা অনুনয় বিনয়ের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করব, আর আরেকটা দল চাইছিল যে আমরা সরাসরি বিদ্রোহ ঘোষণা করে তাদের কাছ থেকে স্বাধীনতাটা কেড়ে নেব। The INC is split into two groups, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটো গ্রুপে বিভক্ত হয়। দ্য এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থী এন্ড দ্য মডারেটস অর্থাৎ নরমপন্থী, যারা বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা নিতে চেয়েছিল তারা হলো এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থী, আর যারা অনুনয় বিনয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল তারা হলো মডারেটস অর্থাৎ নরমপন্থী। কন্ট্রোভার্সি অ্যারোজ ওভার ইলেক্টেড প্রেসিডেন্ট রাসবিহারী ঘোষ, অর্থাৎ রাসবিহারী ঘোষ যিনি প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছিলেন তার জন্যই এই কন্ট্রোভার্সি অর্থাৎ বিরোধটার জন্ম নেয়। অ্যাজ এক্সট্রিমিস্ট ডিড নট অ্যাকসেপ্ট হিম, যারা চরমপন্থী ছিলেন তারা তাকে অ্যাকসেপ্ট করেননি। এক্সট্রিমিস্ট ওয়ান্টেড লালা রাজপথ রায়, তারা কাকে চাইছিলেন? তারা লালা রাজপথ রায়কে চাইছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে। তাহলে দেখো তোমার প্রথমে 1906 সালে মুসলিম লীগটা তৈরি হলো। এক্ষেত্রে কি হলো, জাতীয় কংগ্রেসের যে মুসলিম ব্যক্তিবর্গ ছিলেন তারা কিন্তু জাতীয় কংগ্রেসকে ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করলেন। এরপরে কি হলো, জাতীয় কংগ্রেসের ক্ষমতা কিছুটা হ্রাস পেল। এরপর দেখো 1907 সালে জাতীয় কংগ্রেস আবার বিভক্ত হয়। তখন কি হলো, যা চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে বিভক্ত হয়। তাহলে দেখো পরপর জাতীয় কংগ্রেসের শক্তিটা কিন্তু হ্রাস পাওয়া শুরু করলো। এরপর দেখো 1909 সালে মার্লে মিন্টো বিল আনা হয়। দেখো ইন্ডিয়ান সেক্রেটারি মার্লে এন্ড লর্ড মিন্টো পাসড এ বিল উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন 1909 ওয়াজ নোন অ্যাজ মার্লে মিন্টো রিফর্মস, অর্থাৎ ভারতের যে সেক্রেটারি ছিলেন মার্লে এবং লর্ড মিন্টো তারা একটা বিল তৈরি করেন এবং তাদের নাম অনুযায়ী মার্লে মিন্টো নাম রাখা হয়। অ্যাকর্ডিং টু দিস বিল দেয়ার শ্যাল বি অ্যান্ড অ্যাসপিরেট ইলেকশন এরিয়া ফ্রম হিন্দু অ্যান্ড মুসলিম বথ। দেখো এই মার্লে মিন্টো বিলটার মাধ্যমে ইংরেজরা চেয়েছিল যে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের যে সেপারেট জায়গা সেই জায়গাটা আলাদা করে ভোট করানোর, ইলেকশন করানোর। সেক্ষেত্রে কি হতো, হিন্দু মুসলিমের মধ্যে একটা বিরোধ তৈরি হতো। এর ফলে তাদের কিন্তু আমাদের দেশে আরো বেশ কিছু বছর শাসন করতে পারতো, কারণ যত শক্তি হ্রাস করতে পারবে তত তারা বেশি দিন শাসন করতে পারবে। এরপর দেখো 1911 সালে দিল্লি দরবার। দেখো 1911 সালে যে 1905 সালে যে বঙ্গভঙ্গ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়, 1911 সালে সেটা রদ করা হবে। লর্ড হার্ডিং অর্গানাইজ এ মিটিং এন্ড ইনভাইটেড কিং ফিফথ জর্জ এন্ড কুইন মেরি, অর্থাৎ সেই সময় ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিং, তিনি একটা সভার আয়োজন করেন যেখানে ইংল্যান্ডের পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরিকে এখানে আমন্ত্রণ করা হয়। ইন দিস মিটিং দে ডিসাইড টু রিফিউজ পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ এই মিটিংটাতে তারা সিদ্ধান্ত নেন যে বাংলা পার্টিশনটা তারা বয়কট করবেন। and they also declared that Delhi shall be the capital of India from now, এবং তারা ঘোষণা করেন যে এখন থেকে দিল্লিটাই বাংলার রাজধানী হবে। দেখো প্রথমে এটা যদি ভারতবর্ষের একটা ম্যাপে হয় তাহলে দেখো প্রথমে কিন্তু বাংলাটা অর্থাৎ কলকাতা ছিল বাংলার রাজধানী। তারা দেখলো যে এই সময়টাতে যতগুলো বিদ্রোহ ঘোষণা হচ্ছে বেশিরভাগটাই উত্তর ভারতের দিক থেকে। তাহলে সেক্ষেত্রে ব্রিটিশরা কি ঠিক করলো যে আমরা যদি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করি তাহলে এই বিদ্রোহগুলোকে দমন করা তাদের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু তারা এটাও ভাবলেন যে এই সময় যদি আমরা বাংলা ত্যাগ করি তাহলে বাংলার যে ছোট বড় নেতারা আছেন তারা কিন্তু সেই নেতৃত্ববৃন্দ আস্তে আস্তে একত্রিত হবে এবং বাংলা থেকে বিভিন্ন বিদ্রোহের জন্ম হবে। সেই জন্য তারা আর একটা ঘোষণা করলেন, সেটা কি যে বাংলাটাকে বিভক্ত করে একদিকে বিহার তৈরি করা হবে আর একদিকে উড়িষ্যা তৈরি করা হবে। তাহলে দেখো আদার ডিক্লারেশন দ্যাট বেঙ্গল ডিভাইডেড ইনটু বিহার এন্ড উড়িষ্যা, অর্থাৎ দেখো সেই প্রথম থেকে ব্রিটিশরা যখনই দেখেছে যে ভারতীয় নেতৃত্ববৃন্দ এক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিভক্ত করার চেষ্টা করেছে। যেমন এর আগে 1905 সালে বঙ্গভঙ্গ, এরপরে 1911 সালে উড়িষ্যা এবং বিহারের সূত্রপাত। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। দেখো প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও
যে 1857 সালে মহাবিদ্রোহ, 1858 সালে ভারতের ক্ষমতা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে স্থানান্তর, এরপর ভারতের স্বাধীনতা অর্জনের জন্য 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এরপর 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা। কারণ দেখো মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হলো ভারতের জাতীয় কংগ্রেসের ক্ষমতা কিছুটা হ্রাস পেল। 1907 সালে জাতীয় কংগ্রেসের বিভক্ততা, এর ফলেও জাতীয় কংগ্রেসের শক্তি কিছুটা হ্রাস পাচ্ছে। আর এরপরে 1909 সালে মার্লো মিটো বিল, এটার মাধ্যমে ভারতীয়দের ক্ষমতা হ্রাস করার চেষ্টা করা হয়েছিল। আর এরপরে দিল্লি দরবার অর্থাৎ 1911 সালে, এই ক্ষেত্রেও কিন্তু দেখো বাংলাকে বিভক্ত করে বিহার এবং ওড়িশা করা হলো, এর ফলেও কিন্তু জাতীয় কংগ্রেসের ক্ষমতা হ্রাস হলো এবং এবং ব্রিটিশ এক্ষেত্রে পূর্ণতা পেল। সেক্ষেত্রে রাজধানী অর্থাৎ বাংলার রাজধানী কলকাতা থেকে দিল্লি হয়ে গেল। তাহলে বন্ধু দেখো পুরো বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। যদি আমি তোমাকে এমসিকিউ আকারে বা নোট আকারে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের এই সালগুলো বা কোথায় কোন সভা সমিতি তৈরি হয়েছিল বা জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভাগুলো কোথায় কবে হয়েছিল সেগুলো তোমাদের মুখস্থ করতে অসুবিধা হবে। কিন্তু তোমরা যদি পর পর একটার সঙ্গে একটা লিঙ্ক করে পড়ার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে তোমাদের মনে রাখতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। তাই আশা করি আমি তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর ডেসক্রিপশনে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বাংলা এবং ইংলিশ পিডিএফটা, তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে একবার পড়ে নিও। আজ এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।